আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রুল জারি করেন। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। গণভোট প্রশ্নবিদ্ধ হলে সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। রিপোর্ট করছেন হাসান জাবেদ। গেল বছরের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। একই বছরের 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গেজেট আকারে প্রকাশ করে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটের বিধান প্রণয়নে 2025 সালের 13 নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়। সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী রিট করেন। শুনানি শেষে রুল জারি করে হাইকোর্ট। জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার অধ্যাদেশ আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে। তা আমরা সেই ভুলে করব না। রিট দুটিকে ফরমাইশে উল্লেখ করে জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কারকে সংসদে না নিয়ে আদালতের মাধ্যমে সমাধান করতে চাচ্ছেন, যা দ্বিচারিতা বলেও মনে করেন তিনি। এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোরাল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিশেষ করে হাইকোর্টের 102 অনুচ্ছেদ রাখাই হয়েছে সরকার বা সংসদের যে কোনো আইনকে পরীক্ষা করা, এবং সুপ্রিম কোর্টকে চলতে দিতে হবে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, নাহলে গণতন্ত্র সংস্কার কোনোটাই টিকবে না। রিটকারীদের আইনজীবী আরও বলেন, সংবিধানে গণভোটের বিধান নেই, এ ধরনের অধ্যাদেশ জারি করার আইনগত অধিকারও নেই রাষ্ট্রপতির। ভবিষ্যৎ সংসদকে কোনো কিছু বেঁধে দিতে পারেন না রাষ্ট্রপতি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের কথা তুলে ধরে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন তারেক রহমান। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বাহিনী প্রধান। কোস্টগার্ডের উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন। চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে গেল 4 দিনে 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যে কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, গালফ এয়ার, ফ্লাই দুবাই, কুয়েত এয়ার ও জাজিরা এয়ারলাইন্স। বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত একাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সব ধরনের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার।
এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছে তার কাছে। নাহিদ, কাতার সরকার ভিসার মেয়াদ 1 মাস বাড়ানোর বিষয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? কাতার সরকার তো ভিসার মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে, অনেকটাই স্বস্তি বলা যায়। তবে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বাংলাদেশ বিমান আগামী 5ই মার্চ পর্যন্ত 6টি রুটে তারা বিমান চলাচল বন্ধ রেখেছে। তার মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতগামী যেসব রুট রয়েছে সেসব রুটে আগামী 5ই মার্চ পর্যন্ত বাংলাদেশ বিমান তাদের বিমান চলাচল বন্ধ রেখেছে। তবে এই সব কিছু মিলিয়েই মূলত মিশ্র প্রতিক্রিয়া এই নাগরিকদের মধ্যে রয়েছে। যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে এতদিনের যে ভোগান্তি তাদের, এটি হয়তো তারা মেনে নিয়েছে যে বিশ্ব যে পরিস্থিতি চলছে, একটি যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তারা বলছেন যে দ্রুত বেরিয়ে এসে যেন তাদের যে শান্ত পরিবেশ সেটা যেন নিশ্চিত করা হয়। তারা বলছিলেন যে এই যে সরকারের পক্ষ থেকে তাদের জন্য যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকটাই পাচ্ছেন তারা, তবে কিছুটা ব্যাঘাত ঘটছে। এমনও দেখা গেছে যে 3বার তাদের ফ্লাইট বাতিল হয়েছে। সেসব বিষয় তারা এই এয়ারপোর্টে এসে তারপর জানতে পেরেছে। তো এসব জানা নেয়ার বিষয়েও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের হটলাইন সেবা চালু রয়েছে, তারা যোগাযোগ করলে সেই নাগরিকদের সেবা তারা নিশ্চিত করবে। তবে অনেকেই সেই সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। কাকলি। দর্শক, আমরা জানছিলাম বিমান চলাচলের খবরাখবর। এবার অন্য প্রসঙ্গ। সম্পূর্ণ শেষ হওয়ার 2 বছর পেরিয়ে গেলেও দেশের বৃহত্তম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু হয়নি। এখন শুধুই লোকসানি প্রকল্প। অত্যাধুনিক যন্ত্রপাতির অনেকগুলোই মেয়াদ শেষ হবার পথে। নির্মাতা জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টার্মিনাল পরিচালনা রাজস্ব ভাগাভাগি সহ নানা জটিলতায় আটকে আছে উদ্বোধন। টার্মিনাল নিয়ে 4,000 কোটি টাকার দুর্নীতির মামলার এখনও সুরাহা হয়নি। নিয়ামুল আজিজ সাদিকের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। বিশ্বের শীর্ষে থাকা সিঙ্গাপুরের চাঙ্গির আদলে 2,30,000 বর্গ কিলোমিটার আয়তনের এই টার্মিনালে 115টি চেক ইন, বহির্গমন বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশনে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আনা হয়েছে আরও 7 বছর আগে। যে 3rd টার্মিনাল ইনশাল্লাহ যদি কাম আপ করে তখন দেখবেন যে আপনার সেখানে আমার যাত্রী সংখ্যা, বিমানের সংখ্যা আরও বেড়ে যাবে। এর জন্য বড় একটা প্রজেক্টের মাধ্যমে আরও কিছু রানওয়ে পরিষ্কার করার জন্য, দ্রুত রানওয়ে ক্লিয়ার করার জন্য আরও কিছু ট্যাক্স ট্রেকও অ্যাড করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, যেটি বাংলাদেশের অন্যতম একটি সাইনবোর্ড, যেটি উদ্বোধন হওয়ার কথা ছিল এবছরেই, কিন্তু নানা ধরনের জটিলতায় সেটি কবে আলোর মুখ দেখবে তা এখনও বোঝা যাচ্ছে না। বাংলাদেশের এই যে 3য় টার্মিনাল, যেখানে রানওয়ে হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু এখানে হচ্ছে না। যে কারণে এটি দিয়ে কতটুকু লাভজনক করা যাবে কিংবা বাংলাদেশ সরকার কতটুকু লাভ করতে পারবে তা নিয়েও কিন্তু সংশয় আছে। 2024 সালে টার্মিনাল চালু হওয়ার কথা থাকলেও নির্মাতা জাপানি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি না হওয়া, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তও ঝুলে আছে। আধুনিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়ছে। কোনো কোনো যন্ত্রের মেয়াদ পার হয়ে গেলেও পরিচালনা ও ওয়ারেন্টি সনদও গ্রহণ করা হয়নি। তাই এত বড় টার্মিনালের পেছনে প্রতিদিন গচ্চা দিতে হচ্ছে 7 লাখ টাকার মতো। অর্থনীতিকে ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে, তো এইগুলো একটা ইম্প্যাক্ট আছে। তো ওইটার খেসারত দিতে হচ্ছে যদি পিছিয়ে যায়। দ্বিতীয়ত হলো যে ইকুইপমেন্টগুলো যেগুলো লাগানো হয়েছে এগুলোর একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে, ডিফেক্ট লায়াবিলিটিস পিরিয়ড আছে। একে তো কাজের পরিসরের জন্য ম্যান আওয়ারও বেড়ে যায়। যদি আমি কাজটাকে ডিলে করে ফেলি তখন অতিরিক্ত সময়ের জন্য আমাকে খরচ দিতে হয় কন্ট্রাক্টরকে। অনুসন্ধানে নিম্নমানের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। সয়েল টেস্ট, নকশা পরিবর্তন করে 4,000 কোটি টাকার আত্মসাতের বিষয়টিও টার্মিনাল চালুর ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। আমার তো ইনকামটা বন্ধ হয়ে আছে। আমার যেখানে 2024-এর দিকে আমার এটা উদ্বোধন হতো, আজকে 2026-এর মাঝামাঝি চলে আসছি, এখনও আমার এটার উদ্বোধন হয়নি। প্রায় 2 বছরে যে আমার আর্থিক ক্ষতি, তারপরে এটা আমরা একটা এটা জাইকা লোনের প্রজেক্ট, আমাকে তো লোনের টাকা পেমেন্ট করতে হবে প্রতি বছর প্রায় 1,200 কোটি টাকা, 1,000 থেকে 1,200 কোটি টাকা পেমেন্ট করতে হবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এই টার্মিনাল খুলে দিতে প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জাপানি প্রতিষ্ঠানের দেনা 500 কোটি টাকা শোধ করে দক্ষ জনবল নিয়োগ না দিলে এই বছরও টার্মিনাল খোলা কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। প্রতীকের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ের শেষে এসব কথা বলেন তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। দোল পূর্ণিমা উপলক্ষে দেশের সব বন্দর দিয়ে ভারতে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল সহ সব বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.pt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এরপর দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।